হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রিনিয়া এক্সপ্লেইনস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি স্টার্ট করে ফেলি। এপিসোড 10-এর শুরুতে আমরা গিলগাম এবং বাকি বাবুর্চিদেরকে দেখতে পাই। গিলগাম এখানে বাকি বাবুর্চিদেরকে বলে, দয়া করে চলুন আমরা মহারাজকে গিয়ে সেই কথাটা বলে আসি যেটা মেং বাবুর্চি তাং বাইলং জিয়ংকে বলতে বলেছিল। এতেই হয়তোবা জিয়ং দিদি রক্ষা পেয়ে যাবে। চলুন না। বাবুর্চিরা বলে, আমরা যদি বলি তাহলে আমাদেরকে বিনা কোনো কারণে মেরে ফেলা হবে। আগের মুখ্য বাবুর্চিও এই কারণেই মরে গিয়েছিল, এজন্য বলাটা ঠিক হবে না। গিলগাম বলে, আপনারা এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন? আমি নিজে গিয়ে বলবো। এতে যদি আমার একা যেতে হয় তাহলেও আমি যাব। তখন বাবুর্চি মিয়াংসুক বলে, দাঁড়াও, আমি গিয়ে মহারাজকে বলবো। বাবুর্চি এম তখন বলে, আমিও যাচ্ছি, বরং আমি মহারাজকে বুঝিয়ে বলবো। এমন সময় তত্ত্বাবধায়ক জিয়ংকে তলব করার জন্য আসে। তখন গিলগাম তত্ত্বাবধায়কের কাছে কান্না করে সকল কথা বলে দেয়। অপরদিকে আমরা মহারাজকে দেখতে পাই যে কিনা ছাংওয়ানস হতে জিয়ং এর জন্য অপেক্ষা করছিল। সে ভাবছিল ও এত কেন দেরি করছে। তখনই তত্ত্বাবধায়ক ছাংওয়ানসুতে প্রবেশ করে। মহারাজ বলে, ও কি এসে গেছে? তত্ত্বাবধায়ক তাকে জানায় যে জিয়ংকে কারাগারে বন্দী করা হয়েছে এবং দণ্ডাঘাতে সে অজ্ঞান হয়ে গিয়েছে। এটা শুনে মহারাজ ক্ষুব্ধ হয়ে কারাগারের দিকে যেতে থাকে এবং গিয়ে সকলকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে তার খাবার খেয়ে রাজকুমার ছেমিয়ং আজকে মৃত্যুর পথযাত্রী, যার কারণে রাগের মাথায় রানী তাকে কারাগারের আদেশ দিয়েছেন এবং দণ্ডাঘাতের আদেশ দিয়েছেন। এটা শুনে মহারাজ বলে, কারাগারের দরজা খোলো। তারা জানায় কারাগারের চাবি রানীর কাছে আছে। রাজা তখন বলে, তাহলে কারাগারের দরজা ভেঙে ফেলো। এমন সময় রানী এসে বলে, মহারাজ আপনি এটা করতে পারেন না। মহারাজ তখন রানীকে বলে, আপনি কেন আমার বাবুর্চির সাথে এমনটা করেছেন? তখন রানী তাকে বলে, আপনার বাবুর্চির খাবার খেয়েই আমার রাজকুমার ছিমিয়ং আজকে মৃত্যুর পথযাত্রী। মহারাজ বলে, সেই একই খাবার আমিও খেয়েছি, আমার তো কিছু হয়নি। রানী তখন বলে, এটাই তো সন্দেহের মূল কারণ। আমি জানি আপনার সন্দেহ ছিল যে আপনার মহারাজের রাজগদি চলে গেলে রাজকুমার ছিমিয়ং রাজা হয়ে যাবে। এই ভয়ে আপনি রাজকুমার ছিমিয়ংকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছিলেন, তাই না? মহারাজ তখন তার তলোয়ার বের করে রানীর গলার দিকে তাক করে এবং তাকে বলে, আপনি চুপ করুন, চুপচাপ আমাকে চাবিটি দিয়ে দিন এবং জিয়ংকে মুক্ত করে দিন। রানী তখন বলে, শেষ পর্যন্ত আপনি আপনার আসল রূপ দেখিয়ে দিলেন। মহারাজ তখন রাগের মাথায় রানীর দিকে তলোয়ার দিয়ে আক্রমণ করতে গেলে জিয়ং তাকে আটকে নেয়। জিয়ং তখন তাকে বলে, মহারাজ দয়া করে আপনি এমনটা করবেন না, আপনি এমন নন, আপনি অত্যাচারী হতে পারেন না। দয়া করে তলোয়ারটি নিচে নামান এবং আমি যে নির্দোষ এটা প্রমাণ করুন, আমার এটাই আপনার প্রতি বিনতি। মহারাজ তখন তার তলোয়ার নিচে রেখে দেয় এবং রানীকে বলে যে আমি চলে যাচ্ছি এবং আমি প্রমাণ করে দেব যে জিয়ং কিছুই করেনি, কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমি এটা প্রমাণ করছি আপনি জিয়ংকে দণ্ডাঘাত দেওয়ার আদেশ দেবেন না। রানী বলে, ঠিক আছে। এটা বলে রানী সেখান থেকে চলে যায়। মহারাজ তখন জিয়ং এর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার হয়তোবা অনেক কষ্ট হচ্ছে, তাই না? তুমি ঠিক আছো? জিয়ং বলে, আমি ঠিক আছি, কিন্তু মহারাজ আপনাকে আমার কথা অবশ্যই মনে রাখতে হবে এবং রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে চলবে না। মহারাজ বলে, তুমি যা বলবে আমি সবকিছু মনে রাখবো। এরপরে আমরা রাজমাতার কক্ষ দেখতে পাই। এখানে সেই প্রতিমন্ত্রী রাজমাতাকে সকল খবরাখবর বলে এবং প্রতিমন্ত্রী বলে যে আমার মনে হয় এর পেছনে মহারাজের হাত রয়েছে, কেননা আমি জানতে পেরেছি যে মহারাজ গোপনে তার মাকে কিভাবে মারা হয়েছিল এটার তদন্ত করছে। যদি এমনটা হয়ে থাকে যে মহারাজ জানতে পেরে গেছে তার মাকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল আর এটা আমরা করেছিলাম, তাহলে হয়তোবা রাজকুমার ছিমিয়ংকে বিষ দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্রটা মহারাজেরই ছিল। তখন রাজমাতা বলে, না ভাই, মহারাজ এমনটা করতে পারে না। মহারাজ সবসময় নিজের থেকে মানুষদেরকে দূরে রাখে, কিন্তু কাউকে মেরে ফেলার কূটনীতি মহারাজের মাথায় কখনো আসেনি। এমন কাজ মহারাজের হতেই পারে না, এটা অন্য কেউ করেছে। এর পরের দৃশ্যে আমরা রাজকুমার জেসাং এর কক্ষ দেখতে পাই। এখানে রাজকুমার জেসাং এবং বাকি প্রতিমন্ত্রীরা আলোচনা করছিল। তারা বলছিল যে রাজকুমার ছিমিয়ং এর অসুস্থতার কারণে হান পরিবারের সাথে মহারাজের এবার টক্কর হবে এবং এটা হয়ে গেলে আমরা মহারাজকে অত্যাচারী রাজা হিসেবে সবার সামনে তুলে ধরে তার বিরুদ্ধে তলোয়ার ধরতে পারবো এবং তার রাজগতি নামিয়ে দিতে পারবো। অপরদিকে আমরা মহারাজকে সংজের সাথে কথা বলতে দেখতে পাই। সে সংজেকে বলে, ভালো মতো তদন্ত করো যে রাজকুমার ছিমিয়ং
আমাদের খাবার খাওয়ার পরে অন্য কিছু খেয়েছিল কিনা। সংজে তখন ভালো মতো তদন্ত করতে থাকে। সে বাবুর্চিদেরকে জিজ্ঞেস করে আপনারা যে খাবারটি বানিয়েছিলেন সেটাতে কি কি সামগ্রী ব্যবহৃত হয়েছিল। তারা তখন সকল সামগ্রী দেখায়, সকল সামগ্রীকে পরীক্ষণও করা হয়। তারা বলে এই খাবার তো আমরাও অনেকে লুকিয়ে লুকিয়ে খেয়েছি, কিন্তু আমাদের তো কিছুই হয়নি। আমার মনে হয় না এই খাবারের মধ্যে কোনো রকমের ঝামেলা রয়েছে। তখন বাবুর্চি মাংসুক বলে আমি এটা নিশ্চিত যে এই খাবারে কোনো প্রকার ঝামেলা ছিল না। সংজে তখন মহারাজকে গিয়ে বলে আমরা খাবারের পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু খাবারের মধ্যে আমরা সন্দেহজনক কোনো কিছু দেখতে পাইনি। সংজে তখন বলে রাজকুমার ছিমিয়ং এর অসুস্থতার পেছনে হয়তোবা অন্য কোনো কারণ রয়েছে। মহারাজ আপনাকে সেখানে নিজে গিয়ে তদন্ত করা উচিত। মহারাজ তখন রাজকুমার ছিমিয়ং এর কাছে যায়। সেখানে গিয়ে কক্ষে সে কিছু জড়িবুটি দেখতে পায়। রাজবৈদ্যকে জিজ্ঞেস করে এই জড়িবুটি এখানে কি করছে। সে জানতে পারে যে এই জড়িবুটি রাজকুমার জিসন প্রত্যেক সপ্তাহে তার স্বাস্থ্যের জন্য পাঠিয়ে থাকেন, যাতে করে রাজকুমার ছিমিয়ং সুস্থ থাকতে পারে। তখন মহারাজ সেই জড়িবুটিগুলোকে তদন্তের জন্য নিয়ে যায়। মহারাজ সেখান থেকে যাওয়ার পরে সেখানে বলিষ্ঠ কোর্ট লেডি আসে এবং রানীকে জানায় যে রাজমাতা কারাগারের চাবি চেয়েছে যেখানে জিয়ং বন্দী আছে। রাজমাতা তখন জিয়ং এর সাথে দেখা করে। রাজমাতা গিয়ে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তোবা অনেক কষ্টে আছো, কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি নিজেকে সামলেই নাও। জিয়ং বলে এই কারাগারে আমি আগেও বন্দী ছিলাম, এজন্যে আমার এতে কোনো সমস্যা হচ্ছে না। রাজমাতা তখন জিজ্ঞেস করে আমাকে সত্যি সত্যি বলো, রাজকুমার ছিমিয়ংকে কি তুমি বিষ দিয়েছিলে? জিয়ং বলে না রাজমাতা, আমি এমনটা করিনি। রাজমাতা বলে তাহলে কি মহারাজ করতে বলেছিল? জিয়ং বলে আপনি মহারাজকে চেনেন না, মহারাজ এমন নয়, যদি মারার হতো সবার সামনে মেরে দিত। রাজমাতা তখন বলে তুমি তোমার কথায় অটল থেকো, কেননা রাজমহলে অনেক রকমের রটনা ছড়াচ্ছে। তারা মনে করছে যে তুমি মহারাজকে নিজের বশে করে রেখেছো, যার কারণে মহারাজ কেবল তোমার কথাই শুনে, এবং রাজকুমার ছিমিয়ংকে বিষ দেওয়ার ষড়যন্ত্র তোমারই ছিল। যদি আমি তোমাকে এখন রেহা করে দেই তাহলে তুমি যে নির্দোষ এটা কি তুমি প্রমাণ করতে পারবে? জিয়ং বলে জি রাজমাতা, আমি এটা প্রমাণ করে দেব। রাজমাতা তখন বলে যদি তুমি এটা প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে কঠোরতম শাস্তি দিতে হবে, আর এই শাস্তি এতটাই কঠোর যে তুমি এই শাস্তি ভোগ করার চাইতে মরে যাওয়া পছন্দ করবে। তোমার কাছে 3 দিন সময় আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার, আর যদি তুমি এই 3 দিনে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারো তাহলে আমি চাইবো তুমি নিজেই এই কাহিনী শেষ করে দাও। এটা বলে রাজমাতা তাকে একটি রূপার খঞ্জর দেয়, অর্থাৎ সে তাকে ডিরেক্ট আত্মহত্যা করার হিন্ট দিচ্ছে। পরের দৃশ্যে আমরা শাহী রন্ধনশালায় বাকি বাবুর্চিদেরকে দেখতে পাই। তারা খুব উদাস মনে কাজ করছিল। এমন সময়ে পিছন থেকে তারা জিয়নের আওয়াজ শুনতে পায়। তারা পিছন ঘুরে দেখতে পায় জিয়ন শাহী বাবুর্চির পোশাক পরে তাদের কাছে এসেছে। তারা সবাই অনেক খুশি হয়ে যায়। জিয়ন তাদেরকে বলে চলো খাবার বানানোর কাজ শুরু করা যাক। অপরদিকে আমরা মহারাজকে দেখতে পাই যে কিনা নিজের কক্ষে ওই জড়িবুটিগুলোকে পরখ করছিল যে এতে কোনো বিষ আছে নাকি। এমন সময়ে কোর্টলেডি তাকে জানায় যে মহারাজ আপনার খাবার চলে এসেছে। মহারাজ বলে আমি আজকে খাবো না। তখন জিয়ং এর আওয়াজ আসে যে আমি না বলেছি আপনি কখনো খাবারকে বাদ দিবেন না। মহারাজ জিয়নের আওয়াজ শুনে ব্যাকুল হয়ে বাইরে গিয়ে দেখতে পায় জিয়ন তার জন্য খাবার নিয়ে এসেছে। মহারাজ জিয়নের হাত ধরে ভেতরে নিয়ে যায় এবং জিয়ংকে জড়িয়ে ধরে বলে আমি তোমার জন্য অনেক ব্যাকুল হয়েছিলাম। জিয়ন তখন দ্রুত মহারাজের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে এসব আপনার করা উচিত নয়। এমন একজন মহিলা যাকে কিনা আপনি ভালোবাসেন না তাকে জড়িয়ে ধরা, নেশার ঘরে তাকে কিস করা, এসব কিছু ঠিক নয়। এভাবেই তো রটনা ছড়াচ্ছে। মহারাজ তখন জিয়ংকে জবরদস্তি কিস করে ফেলে এবং তাকে বলে যে আমি তোমাকে কিস্সু করছি কেননা আমি তোমাকে ভালোবাসি। এখানে আমরা মহারাজকে খাবার গ্রহণ করতে দেখতে পাই। মহারাজ জিয়ংকে সামনে দেখে অনেক খুশি ছিল। মহারাজ জিয়ংকে বলে তুমিও আমার সাথে খাও। মহারাজ তখন জিয়ংকে জিজ্ঞেস করে তুমি আমাকে এটা বলো তুমি ছাড়া কিভাবে পেলে? জিয়ং তখন বলে আমাকে রাজমাতা রেহা করে দিয়েছেন, শর্ত হচ্ছে 3 দিনের মধ্যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। যদি আমি ব্যর্থ হই তাহলে আমাকে খঞ্জর দিয়ে নিজের জীবন দেওয়ার কথা বলা হয়েছে। মহারাজ তখন খঞ্জরটি জিয়ং এর হাত থেকে সরিয়ে নেয় আর বলে যে দাদি তোমাকে যা বলেছে সেটা তুমি ভুলে যাও, আমি তোমাকে মরতে দেব না। জিয়ং তখন বলে মহারাজ আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন? এটা শুনে মহারাজ একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। সে তখন খাবার খেতে থাকে। জিয়ন তখন বলে আমার কথার উত্তর দিন। মহারাজ তখন বলে তুমি চুপচাপ তোমার খাবার খাও। জিয়ং বলে দেখুন আপনি আমার সাথে ওইসব কাজ করতে পারবেন না যেটা আপনি আগে করতেন, কেননা এইসব করার কারণে রাজমহলে রটনা ছড়িয়েছে। মহারাজ তখন বলে আমাকে সাফ সাফ বলো আমি কি করতে পারবো আর কি করতে পারবো না। জিয়ং বলে আমাকে যখন তখন জড়িয়ে ধরা, যখন তখন কিস করা, এসব আপনি করতে পারবেন না। মহারাজ তখন হেসে
হেসে দেয় এবং বলে, তুমি তো একদম বাচ্চার মতো কথাবার্তা বলছো। জিয়ং তখন বলে, চুপ করুন, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। মহারাজ তখন বলে, মেজাজ গরম করো না, চলো এটা খেয়ে নাও। খাওয়া দাওয়ার পরে তারা একসাথে সকল কিছু ছানবিন করতে থাকে, কিন্তু কিছুতেই তারা কোনো সুরাগ খুঁজে পায় না। মহারাজ রাজবৈদ্যকে বলে, আমি ঝিমিয়ং এর জড়িবুটি যখন পরীক্ষা করছিলাম তখন আমি সেখানে একটি অদ্ভুত জড়িবুটি দেখতে পাই, যেটার স্বাদ অনেক কড়া ছিল এবং একটু অদ্ভুত ছিল। তত্ত্বাবধায়ক বলে, জড়িবুটির স্বাদ তো কড়াই থাকে। এদিকে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, 2 দিন হয়ে গেলেও এখনো জিয়ংরা কোনো সুরাগ খুঁজে পায়নি। জিয়ং ঘরে একটি জড়িবুটির বাক্স নিয়ে আসে। গিলগাম বলে, এগুলো কি? জিয়ং বলে, এগুলো হচ্ছে রাজকুমার ঝিমিয়ং এর নেওয়া সকল জড়িবুটির লিস্ট, আমি এগুলোকে এখন পরখ করে দেখব। গিলগাম তখন বলে, আমিও দেখব। গিলগাম এখানে জড়িবুটিগুলো দেখতে দেখতে হঠাৎই তার নাকে একটি গন্ধ আসে। জিয়ং একটি জড়িবুটি বের করে বলে, দিদি, এই জড়িবুটিটা কিসের জন্য? এটা দিয়ে ইঁদুরের পায়খানার গন্ধ আসছে। জিয়ং বলে, হ্যাঁ, এটার গন্ধ একটু অদ্ভুত, কিন্তু এটা ইঁদুরের পায়খানা কিভাবে হতে পারে? গিলগাম বলে, আমি 100% নিশ্চিত যে এটা ইঁদুরেরই পায়খানা। এমন সময় জিয়ং এর কাছে খবর আসে যে মহারাজ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। জিয়ং দ্রুত মহারাজের কাছে যায়, গিয়ে মহারাজকে জিজ্ঞেস করে, আপনার কি জ্বর জ্বর ভাব হচ্ছে এবং হঠাৎ আপনার দুর্বল অনুভব হচ্ছিল? মহারাজ বলে, হ্যাঁ, আমার এমনটাই হচ্ছিল। তখন জিয়ং বলে, আমার মনে হয় ওই জড়িবুটির কারণেই এরকম কিছু হচ্ছে, কেননা মহারাজ কয়দিন যাবৎ ওই জড়িবুটিগুলোকে হালকা হালকা চেখে এগুলোকে পরীক্ষা করছিল এবং রাজকুমার ঝিমিয়ং এই জড়িবুটি প্রায়শই নিয়ে থাকে এবং দুজনের মধ্যে একই রকমের সিমটম দেখা যাচ্ছে, অর্থাৎ দুজনই একই রকম ভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে হতে পারে ওই অদ্ভুত জড়িবুটির কারণেই এসব হচ্ছে। রাজবৈদ্য বলে, অদ্ভুত জড়িবুটি? তখন জিয়ং বলে, আপনার মনে আছে না, মহারাজ আপনাকে একটু অদ্ভুত জড়িবুটির কথা বলেছিল যেটার স্বাদ একটু কড়া? গিলগামও আজকে আমাকে বলছিল যে এই জড়িবুটির গন্ধ ইঁদুরের পায়খানার মতো লাগছে। ইঁদুরের পায়খানার কথা শুনে রাজবৈদ্য কিছুক্ষণ ভাবে এবং বলে, এটা ওরিয়ংজি নয় তো? ওরিয়ংজি হচ্ছে এক ধরনের বিশেষ প্রজাপতির বৃষ্ঠা থেকে তৈরি ঔষধি। এটা অনেক দামি ঔষধি, কিন্তু এতে কোনো ক্ষতি হবে না। কিন্তু এটাকে যদি আমরা জিংস্যাং এর সাথে খাই তাহলে এটা এক রকমের বিষ হয়ে যাবে, যার নাম হচ্ছে সাংবানিয়াক। মহারাজ তখন রাজবৈদ্যকে বলে, এর কি কোনো চিকিৎসা রয়েছে? রাজবৈদ্য বলে, হ্যাঁ, ঝিমিয়ং এর যে অসুস্থতা হয়েছে সেটার চিকিৎসা রয়েছে, কিন্তু এতে আমাদের অনেক সময় লাগবে। মহারাজ বলে, আপনারা সময় নষ্ট করবেন না, যত দ্রুত সম্ভব এই অসুস্থতার ঔষধি আপনারা বের করে ফেলুন। রাজবৈদ্য সেখান থেকে চলে গেলে মহারাজ তত্ত্বাবধায়ককে বলে, আপনি মহাসচিব সংজেকে বলুন রাজকুমার ঝিমিয়ং এর ঔষধি বানানোর দায়িত্বে কোন কোন বৈদ্য কাজ করে। সংজেরা জানতে পারে যে ওষুধের মধ্যে যে গড়বড় করেছিল সেই বৈদ্যের নাম হচ্ছে ওয়োবিন, কিন্তু ওয়োবিন কয়দিন ধরেই নিখোঁজ রয়েছে। তারা তখন ওয়োবিনকে খোঁজা আরম্ভ করে। এদিকে খাং মোকজোর কাছে তার কোটলেডি খবর নিয়ে আসে যে মহারাজ ওয়োবিন নামের সেই বৈদ্যকে খুঁজতে আরম্ভ করেছে। হয়তোবা মহারাজ আসল কথা জানতে পেরে গেছে, হয়তোবা আমাদেরকেও সন্দেহ করে নিয়েছে। তখন খাং মোকজু বলে, ওয়োবিনকে চিরতরে নিদ্রায় পাঠিয়ে দাও। কোটলেডি চুওয়াল তখন ওয়োবিনকে একটি শুনশান জায়গায় রাতের বেলা ডাকে। ওয়োবিন এসে বলে, পরিস্থিতি কি স্বাভাবিক হয়ে গেছে? আমি কি পুনরায় আমার কাজ করতে যেতে পারবো? চুওয়াল বলে, হ্যাঁ, তুমি যেতে পারবে, কিন্তু তার আগে আরেকটি জায়গায় যেতে হবে। এটা বলে চুওয়াল তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং নিজের হেয়ার পিন বের করে তাকে মারতে যাবে, এমন সময়ে গঙ্গেল তাকে ব্লক করে ফেলে এবং তাকে বলে যে, আমার বোন উকডানকে তুই মেরেছিস, তাই না? চুওয়াল বলে, তুই জেনেই গেছিস। গঙ্গেল বলে, তুই আমাকে এখন বলবি তোকে এটা করার জন্য কে আদেশ দিয়েছিল? এটা মহারাজের আদেশ ছিল, তাই না? মহারাজ তোকে আমার বোনকে মেরে ফেলার আদেশ দিয়েছিল। চুওয়াল বলে, মহারাজ? ও, তার মানে এতদিন যে বিদ্রোহী মহারাজের উপরে হামলা করছিল সেই বিদ্রোহী তুই ছিলি, তাই না? এখানে তাদের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি চুওয়াল ওপরে ওপরে কোটলেডি হলেও সে অনেক ভালো ফাইটিং পারত। সে গঙ্গিলকে হারিয়ে দেয় এবং গঙ্গিলের গলায় ছুরি ধরে ফেলে এবং বলে যে, এখন যেহেতু তুই মরেই যাচ্ছিস সেহেতু তোকে সত্যটা বলেই দেই, এটা করার জন্য আমাকে খাং মোকজো আদেশ দিয়েছিল। তখনই গঙ্গিল তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে তার উপরে অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে গাছের সাথে বেঁধে ওয়ুবিন নামের সেই মেয়েটিকে বলে, ওঠো, আমাকে সবকিছু সত্য সত্য বলো যে এটা করার জন্য তোমাকে কে বলেছিল। ওয়ুবিন তাকে জানায় যে সখী খাং মোকজু আমাকে ভয় দেখিয়ে এই কাজটি করিয়েছিল, আর তার সাথে আরো একজন লোক আছে, কিন্তু সে ওই লোকের নাম বলতে পারে না, কেননা এমন সময়ে পিছন থেকে কেউ তার পিঠে তীর মেরে তাকে মেরে ফেলে। গঙ্গিল তাকে অ্যাটাক করলেও তাকে আটকাতে পারে না। আমরা দেখতে পাই সেই লোকটি আসলে রাজকুমার জেসেনের সহকারী ছিল। সে রাজকুমার জেসেনকে গিয়ে বলে, আমি ওই বৈদ্যকে মেরে ফেলেছি, কিন্তু চুওয়াল কোটলেডিকে আমি কিছুই করতে পারিনি। রাজকুমার জেসেন বলে, চিন্তা করো না, তাকে সখী কাং সামলে নেবে।
কারাগারে আমরা কোটলিডি চুয়োলকে দেখতে পাই। এখানে সংজে মহারাজকে জানায় যে তাকে বারবার দণ্ডাঘাতের পরেও সে সত্যটা বলছে না। মহারাজ তাকে বলে, তুমি বলো, তোমাকে সখী কাং এসব করার জন্য বলেছে তাই না? চুবল তখন বলে, না মহারাজ, সে এমন কিছুই বলেনি, এটা আমি নিজের ইচ্ছায় করেছি প্রতিশোধ নেওয়ার জন্য, আমার বিশ্বাস করুন। মহারাজ তখন বলে, বাহ, তুমি তো দেখছি অনেক অনুগত একটা প্রাণী। ঠিক আছে, সখী কাংকে আমি নিজেই গিয়ে জিজ্ঞেস করব। চুবল তখন বলে, মহারাজ এমনটা করবেন না, থেমে যান মহারাজ, দয়া করে থেমে যান। মহারাজ তখন সখী কাংয়ের কক্ষে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে আপনি এটা কেন করেছেন এবং এটা করার ফলে আপনার কি লাভ হবে। সখী কাং তখন জানায় যে এতদিন পরে আমার সাথে কি আমাকে মিথ্যা অপবাদ লাগানোর জন্য দেখা করতে এসেছেন। মহারাজ তখন বলে, মিথ্যে অপবাদ? আমি ভালো করে বুঝতে পারছি এটা তুমিই করেছো। তখন সখী কাং বলে, যদি আপনি বুঝতেই পেরে থাকেন তাহলে প্রমাণ জোগাড় করুন। মহারাজ তখন বলে, প্রমাণ চাই তাই না? ঠিক আছে, আমি সেটাও জোগাড় করে নিয়ে আসছি। কিন্তু ধীরে ধীরে মহারাজ অসুস্থ হয়ে পড়ে। রাজবৈদ্য তখন তার জন্য সেই ঔষধি নিয়ে আসে যেটা সাং বানয়াক বিষকে কেটে দেওয়ার জন্য বানানো হয়েছে। মহারাজ এটিকে খাওয়ার পরে তারা বলে, ঠিক আছে, এখন রাজকুমার ছিমিয়ংকে এটা খাওয়ানো যাক। রাজকুমার ছিমিয়ংকে এটা যখন খাওয়ানো হয় তখন রাজকুমার ছিমিয়ং বমি করতে থাকে। এতে করে রানী আর রাজমাতা অনেক চিন্তিত হয়ে পড়ে। জিয়ং তখন বলে, হয়তোবা এটা এ কারণে হয়েছে কেননা রাজকুমার ছিমিয়ং অনেকক্ষণ যাবৎ কিছুই খায়নি, আমি তার জন্য একটি পৌষ্টিক খাবার বানিয়ে নিয়ে আসছি। তখন সে রাজকুমারের জন্য একটি পৌষ্টিক খাবার বানিয়ে নিয়ে আসে। খাবারটির নাম হচ্ছে রেস্টুরেন্ট। এটি প্রাচীন রেস্তোরাঁ থেকে নেওয়া হয়েছিল, অর্থাৎ যে খাবারটি খেলে শরীরের সকল শক্তি রিস্টোর হয়ে যায়। কিন্তু রানী এখানে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমার ছেলেকে মারার ষড়যন্ত্র করতে পারো, এজন্য তুমি এই খাবারটি সবার আগে খাবে। তখন জিয়ং খাবার চাখতে গেলে মহারাজও খাবারটি চেখে দেখে। এরপরে এটি রাজকুমার ছিমিয়ংকে খাওয়ানো হয়। এটা খাওয়ানোর পরে রাজকুমার ছিমিয়ং এর অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে থাকে এবং তার পালস রেট আস্তে আস্তে নর্মাল হতে থাকে। মহারাজ আর জিয়ং তখন সেই কক্ষ থেকে বাইরে চলে আসে। মহারাজ তখন জিয়ংকে বলে, রাতের বেলা তুমি আমার সাথে উনয়ংজুতে দেখা করতে এসো, তোমাকে আমি কিছু একটা দেখাবো। এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। এখানে সখী কাং কারাগারে চুয়োলের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। চুয়োল এখানে সখী কাংকে বলে, আপনি এসেছেন, চিন্তা করবেন না, তারা যদি আমার গলায় তলোয়ারও ধরে তারপরেও আমি তাদেরকে কিচ্ছু বলবো না। সখী কাং এখানে কান্না করে দেয় এবং বলে যে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি এখনই তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। এটা বলে সখী কাং চুয়োলকে জড়িয়ে ধরে। চুয়োলও এখানে কান্না করে দেয়, কিন্তু সখী কাং এখানে পেছন থেকে তার পিঠে হেয়ার পিন দিয়ে আঘাত করে এবং চুয়োলকে মেরে ফেলে এবং সেই হেয়ার পিনের বাক্সটি চুয়োলের হাতে রেখে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই মহারাজ জিয়ং এর সাথে দেখা করে। মহারাজ এখানে ছিয়ং মুখের পোশাক পরেছিল। জিয়ং বলে, আপনি এই পোশাক কেন পরে আছেন? মহারাজ তখন বলে, আমার দাদির ৭০তম জন্মদিনে আমি এই ছিয়ং মুখ পালন করব এবং আমি চাই এটা সবার আগে তুমি দেখো। মহারাজ তখন তার সামনে ছিয়ং মুখ করতে থাকে। মহারাজ যখন নাচছিল তখন জিয়ং এর শুধু মহারাজের কথাই মনে পড়ছিল। সে মনে মনে বলে, এটা কেমন অস্থিরতা, এরকম অনুভূতি এর আগে আমি কখনো অনুভব করিনি। অপরদিকে আমরা রাজকুমার জেসনদেরকে দেখতে পাই। তারা এখানে ই ছাংগিউনকে বন্দি করে রেখেছিল। ই ছাংগিউন মানে সেই পত্রকার যে মহারাজের জন্য কাজ করছিল মহারাজের মাকে কে বিষ দিয়ে মেরেছিল সেটা খোঁজার জন্য। রাজকুমার জেসন তখন বাকি মন্ত্রীদেরকে বলে, আসুন আপনাদেরকে আরো একটি জিনিস দেখায়। জেসন তাদের সকলকে একটি ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে একটি বৃদ্ধ মহিলা ছিল এবং তার হাতে একটি পুতুল ছিল। রাজকুমার জেসন বলে, ইনি হচ্ছেন আমাদের মহারাজের নানি এবং এনার হাতে যে পুতুল আছে সেই পুতুলের পরনে এমন একটি কাপড় আছে যে কাপড়ে তার মরহুম মায়ের রক্ত মাখানো রয়েছে। রাজমাতার ৭০তম জন্মদিনে এই রাজপ্রাসাদের সকল গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এবং মহারাজ নিজের হাতেই সেই সকল লোকদেরকে মারবেন এবং রক্তে রঞ্জিত করে দেবেন যারা তার মাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল এবং তখনই হবে মজা। এর পরের দৃশ্যে আমরা পুনরায় মহারাজ আর জিয়ংদেরকে দেখতে পাই। মহারাজ এখানে জিয়ংকে বলে, তুমি যদি মাঙ্গুন রোগ বইটি পেয়ে যাও তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? জিয়ং তখন বলে, তার মানে আপনি এতদিন মাঙ্গুন রোগ বইটি খোঁজেননি? মহারাজ বলে, আরে এটা দ্রুত আমি খুঁজে বের করব, কিন্তু আমি চাই এটা যেন খুঁজে না পাওয়া যায়। জিয়ং বলে, আপনি কি বলতে চাচ্ছেন? মহারাজ তখন বলে, আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হয়ে যাও। এটা বলে মহারাজ তাকে আংটি দিয়ে প্রপোজ করে। জিয়ন মনে মনে ভাবতে থাকে, হয়তোবা আমি যেখান থেকে এসেছি সেখানে না গেলেও জীবন এখানে অনেক সুন্দরভাবে কেটে যাবে। এখানে মহারাজ আর জিয়ং কিস করে আর তাদের কিসের মধ্য দিয়ে এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটির এক্সপ্লেনেশন কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি এখানে মেইন টপিকগুলোকে বেশি হাইলাইট করেছি, হয়তোবা কোনো সিন আমি এখানে ধরতে পারিনি। আপনারা আশা করি আমার এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার যখনই ভুল হবে আপনারা ধরিয়ে দিতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।